2 ঘন্টা 30 মিনিটে যারা 7টা সৃজনশীল কেন 5টাই দিতে পারো না তাদের জন্য আজকের ভিডিও। এমন 7টা টিপস নিয়ে কথা বলবো যেগুলো জানলে তুমি 2 ঘন্টা 30 মিনিটের আগেই 7টা সৃজনশীল কমপ্লিট করে আরেকবার রিভিশন দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়ে ভালো একটা মার্ক পেতে পারো। সো আজকের ভিডিওটা দেখো এবং এই ভিডিও থেকেই তুমি ইন্সপায়ার হয়ে তুমি 7টা কেন 8টাও দিতে পারবা। নাম্বার 1, সময় ভাগ করে ফেলো। পরীক্ষার হলে যাওয়ার আগে তুমি সময়ের হিসাবটাই বুঝো না। 2 ঘন্টা 30 মিনিট এর মানে হচ্ছে 150 মিনিট। একে যদি আমি মিনিটে ভাগ করে 7 দিয়ে গুণ করি, 7 দিয়ে ভাগ করি, তাহলে হবে 21 দশমিক সামথিং। তার মানে তুমি এক একটা সৃজনশীল 21 মিনিট করে উত্তর করতে হবে। এখন তোমার এমন হলো এক একটা সৃজনশীল তুমি কোনটা 30 মিনিটে উত্তর করলা, কোনটা 25 মিনিটে, কোনটা 24 মিনিটে, তাহলে বাকি যে সৃজনশীলগুলা সেখানে তুমি দেখবা সময় আছে 15 মিনিট 14 মিনিট করে। সেটা কি পসিবল? আদতে কোনোভাবে পসিবল দেওয়া না। তাই প্রথমেই তোমাকে সেট করতে হবে যে প্রত্যেকটা সৃজনশীল আমার মোটামুটি 21 মিনিটের আগে পিছে কভার করে ফেলতে হবে, যাতে করে তুমি 7টা সৃজনশীল পূর্ণাঙ্গ দিতে পারো। কারণ 7টা সৃজনশীল যদি পূর্ণাঙ্গ না দিতে পারো, তুমি 6টা যদি দাও আরেকটা যদি নাই দাও, তোমার 10 মার্ক কিন্তু ওইখান থেকে একদমই কাটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই 7টা সৃজনশীল দিতে হবে। আর সেজন্য এই সময় ভাগ করাটা, সময় জ্ঞানটা বোঝা, পরীক্ষা হলে ওই সময় অনুযায়ী উত্তর করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2, পরীক্ষার হলে মানে জ্ঞানমূলক যদি মনে না পড়ে তাহলে একটু স্কিপ করো। পরীক্ষার হলে মাঝে মধ্যে এরকম হয় যে খ গ ঘ মানে তোমার অনুধাবন, উচ্চতর দক্ষতার প্রয়োগ, এই প্রশ্নগুলো আমাদের মনে পড়ছে, কিন্তু কতে আমাদের এই শর্ট উত্তরটা মনে পড়ছে না। তো অনেকে কি করে, চুপে এমনি বসে চিন্তা করে এটা কি হবে, মনে পড়তেছে না, এই দিকে তাকায় ওই দিকে তাকায়, যদি কোনোভাবে ওহি নাজিল হয়, নানানভাবে চেষ্টা করে, যার কারণে তার 4 থেকে 5 মিনিট এখানে লস হয়ে যায়। ওভারঅল সে 7টা সৃজনশীল দেওয়ার জন্য একদম আনফিট হয়ে যায়। তাই যদি মনে না পড়ে তুমি আপাতত একটু স্কিপ করো, পরে উত্তর দরকার। এটাতে মাত্র 1 মার্ক, আর বাকি 9 মার্ক কিন্তু পড়ে আছে তোমার অন্যান্য সৃজনশীলের উত্তরে। এটা স্কিপ করে ফেলবা। স্কিপ করে ফেলে যেটা হবে, তোমার দেখবা বাকিগুলো সময়ের সাথে উত্তর দিতে পারবা। ওইগুলো উত্তর দিতে দিতে যদি মনে পড়ে যায় তখন তুমি লিখবা, কারণ তোমার ব্রেইন তো ফাংশন করতেই থাকবে, সে তো অফ নাই, তার মাথায় কিন্তু এটা আছে। তুমি উত্তর করো না, সেটা সে কিন্তু অন্য দিক থেকে খুঁজতে থাকবে, আর তুমি অপর পাশে অন্যগুলো উত্তর করলা, বসে থাকবা না বা চিন্তা করবে না। বা তুমি প্রথমেই এমনগুলো উত্তর করো যেগুলোর তুমি পারো। সো সমাধান কিন্তু রয়েছে, তোমাকে সেই অনুযায়ী উত্তর করতে হবে। নাম্বার 3, তোমার যদি হাতের লেখা খুবই স্লো, এইভাবে হাঁটে, তুমি তাও লিখতে চাও বেশি, এটা কি জীবনে হয়? এটা অন্যরকম হয়ে যায় না? যাদের হাতের লেখা স্লো, ভাই কম লেখার চেষ্টা করো। হাতের লেখা একদমই স্লো, আরো কম লেখার চেষ্টা করো। সেক্ষেত্রে তুমি টু দ্য পয়েন্টে লিখো। পরীক্ষার হলে আমিও তো খাতা দেখেছি বিভিন্ন স্কুলের, কলেজের। আমি কি দেখতে চাই বা টিচাররা কি দেখতে চায়, ওই প্রশ্নের টু দ্য পয়েন্টে অ্যান্সার। সেটা যদি এরকম না হয়ে এরকমও হয় আকারটা, কিন্তু যদি টু দ্য পয়েন্টে লেখা হয়, মূল কথাটা চলে আসে, সেক্ষেত্রে শিক্ষকরা কিন্তু এত বড় পেজ গুনে না, সে বুঝে টু দ্য পয়েন্টে এসেছে, সে দাগ দিয়ে মার্ক দিয়ে দেয়। কিন্তু তুমি টু দ্য পয়েন্টে না লিখে বেশি লিখতে গিয়ে যদি উল্টাপাল্টা লিখো, টিচাররা বিরক্ত হয়। এটার ইম্প্যাক্ট কিন্তু বাকি সৃজনশীলগুলোতেও পড়ে। তাই বি কেয়ারফুল অ্যাবাউট যে তুমি হাতে লেখা স্লো হলে কম লিখো, টু দ্য পয়েন্টে লিখো। হাতে লেখা স্লো আবার লিখতে চাও এমন বড় বেশি পেজ, তুমি লিখতেও পারবা না, এমনকি তুমি খারাপ মার্কও পাবা। হাতে লেখা স্লো হলে কম লিখো। নাম্বার 4, পয়েন্ট করে লেখার যদি কোনো সুযোগ থাকে তা ইউজ করো। কারণ কিছু সাবজেক্ট রয়েছে যেখানে একটা বিষয়ের পয়েন্ট করে লেখা যায়। পয়েন্ট করে লিখলে খাতাটা দ্রুত ফিল আপ হয়ে যায়, কথাটা টু দ্য পয়েন্টে আসে, লাইন টু লাইন পড়া লাগে না একজন শিক্ষকের, আর দেখতেও সুন্দর লাগে। ধরো একটা প্রশ্ন করলো যে বায়ু দূষণের কারণগুলো ব্যাখ্যা করো। কারণ কি কি? তুমি 1 লিখলা, যে কোনো একটা 2, একটা কলকারখানা 3, ঠিক আছে, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ 4, এরকম পয়েন্ট করে লিখলে দেখবা এই যে খাতাটা রয়েছে, খাতাটা দ্রুত ফিল আপ হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে, মার্কিং করতেও সহজ হবে, এবং এটা দৃষ্টিগোচর হবে, তাই না, হাইলাইটেড হবে। সো সেক্ষেত্রে যদি কোনো বিষয়ে পয়েন্ট করে লেখার সুযোগ পাও, ওই সুযোগ কোনোভাবে তুমি হাতছাড়া করবা না। দরকার পড়লে পয়েন্ট নিজে বানায় লিখো। যেই লাইনটা তুমি লাইনে লিখতে, ওইটাকে শর্ট করে পয়েন্ট করে লিখো। এক্ষেত্রে তুমি দেখবে যে হাতে লেখা ফাস্ট হয়ে যাবে, দ্রুত খাতা পূরণ হবে, একটা প্রশ্নের উত্তর তুমি দ্রুত দিতে পারবা, এবং সৃজনশীল তুমি দ্রুত কমপ্লিট করতে পারবা। নাম্বার 5, পরীক্ষার হলে অনেকের একটা সমস্যা হচ্ছে, সে বেস্ট লাইনটা খুঁজে বারবার বের করতে যায়, যে এই প্রশ্নের বেস্ট লাইন কোনটা হবে, কোনটা দেখলে টিচার একদম ইমপ্রেস হয়ে যাবে, টিচার ক্রাশ খেয়ে যাবে লাইন দেখে। দরকার নাই তো, কারণ তোমার মাথা থেকে বারবার বেস্ট লাইন বের হওয়ার সুযোগ নাই। তুমি একটা প্রশ্নের মধ্যে কয়েকটা ভালো লাইন লিখবা, কয়েকটা খুবই বেস্ট লাইন লিখবা, আর বাকিগুলো কিন্তু মোটামুটি মিনিমাম লেভেলের লাইন হবে। তো সেক্ষেত্রে তুমি যদি কোনো প্রশ্নের বারবার বেস্ট উত্তরটা বের করতে যাও, বেস্ট পসিবল
লাইনটা বের করতে চাও, তুমি দেখবা যে সময় ওয়েস্ট হবে। সেক্ষেত্রে এটা না করে তুমি তোমার বেস্ট একটা দুটো লাইন লিখবা, বাকিটা লিখতে থাকবা, নর্মাল কোনো লাইন দিয়ে ব্যাখ্যা করতে থাকবা, পরে মনে পড়লে সেটা আবার লিখবা। কিন্তু তুমি বসে থাকলা, এটা উত্তর কি হবে কি হবে, কোনটা দিলে ভালো হয়, কোনটা দিয়ে শুরু করলে ভালো হয়। অনেক শিক্ষার্থী পরীক্ষা হলে একটা ভালো লাইন দিয়ে শুরু করার জন্য সে 5 মিনিট সময় নষ্ট করে, এটা আসলেই নষ্ট। এটা করলে তুমি দেখবা সৃজনশীলে তুমি শেষের গুলো দ্রুত লিখতে গিয়ে লেখা খারাপ হবে, তুমি হয়তো কমপ্লিট করতে পারবে না। তাই বারবার কোনো বেস্ট লাইন খুঁজে বের করতে যাবে না, তুমি মোটামুটি লিখবা, হালকা কাছাকাছি লিখবা, তুমি দেখবা যে অন্তত নাম্বার পাবা, মোটামুটি A+ এর দ্বার প্রান্তে চলে যাবা। বেস্ট লাইন বের করতে গেলে সময় পাবা না, তুমি কমপ্লিটই করতে পারবে না। নাম্বার 6, মার্জিন করে রাখবা। অনেক শিক্ষার্থী খাতা দেওয়ার পর বসে থাকে, প্রশ্ন দেওয়ার পর ভাঙে, মার্জিন করে, এদিক ওদিক তাকায়, মানে কিরে ভাই পরীক্ষায় তোমাকে আনলিমিটেড সময় দিছে, তুমি যেটা করবা খাতা দেওয়ার আগেই তুমি দেখবা সময় মার্জিন করতেছে, তুমি ঠিক টাইমে মার্জিন করে ফেলবে। অনেকে আছে মার্জিন করার সময় একদম লাইনটা সোজাই হইতে হবে, কোন জায়গায় একটু বের হওয়া যাবে না, আস্তে আস্তে করে, এইভাবেই করে। এইটা করে দেখবা তুমি মার্জিনও শেষ করতে পারবে না। দ্রুত ফাস্ট মার্জিন করা শিখতে হবে। দ্বিতীয়ত, হা করে তাকায় থাকবা না। এটা পরীক্ষার হলে অনেকের খুবই বাজে অভ্যাস। দুজন টিচার গসিপ করতেছে, হা করে তাকায় থাকে, কি বলে শুনি। পরীক্ষার হলে টিচারদের নাস্তা দিচ্ছে, কেক সিঙ্গারা, তারা বলবে কেকটা ভালো, সিঙ্গারাটা এরকম, তুমি এটা হা করে শুনবা। কি দরকার আছে? হা করে শুনলেই দেখবা যে তোমার বা করে 5 মিনিট সময় চলে যাবে, 4 মিনিট সময় চলে যাবে। পরীক্ষার হলে এটা খুব বাজে অভ্যাস। অনেকের কথা শুনতে ভালো লাগে। ওই সময় প্রেশারে থাকি, অনেক মানসিক প্রেশার, তখন কেউ যদি একটু কথা বলে সেই কথাটা একটু ভালো লাগে, মানসিক প্রশান্তি দেয়। কিন্তু ওই মানসিক প্রশান্তি তোমাকে অনেক বড় সময় কিল করে ফেলবে। তাই পরীক্ষা হলে হা করে তাকায় থাকার অভ্যাসটা তুমি দূর করো। আর অতিরিক্ত পেপার নিয়ে রাখবা আগে ভাগে। কারণ কি হয়, তুমি ধরো একটা পৃষ্ঠার একদম শেষ পৃষ্ঠা চলে এসেছো, তারপর তুমি খুঁজলা স্যার আমার পেজ লাগবে, লেখা শেষ, ধরো আর পেজ নাই, তখন ওই টিচার হয়তো অন্যকে পেজ দিতে ব্যস্ত, কিংবা ওই টিচার বা পরীক্ষা হলে যিনি দায়িত্বে আছেন তিনি হয়তো আসতে দেরি হতে পারে, ওই 4-5 মিনিট সময় তোমার নষ্ট হয়ে থাকবে। তাই অনেক ভালো শিক্ষার্থী যেটা করে, খাতা শেষ হওয়ার 2-3 পৃষ্ঠা 3-4 পৃষ্ঠা আগে একটা পেজ দিয়ে মার্জিন করে রেখে দেয়, যাতে করে একটা পেজ শেষ হওয়ার পরেই সে কিন্তু এক্সট্রা পেজটা লেখা শুরু করে দিতে পারে, মাঝখানে কোনো সময় নষ্ট হয় না। তাই এটাও কিন্তু একটা ট্রিক তোমার পরীক্ষা হলে সময় বাঁচিয়ে 7টা সৃজনশীল অ্যান্সার করার। নাম্বার 7, পরীক্ষার হলে এমন সৃজনশীল তুমি চয়েস করবা যেগুলোতে লেখা কম। মানে কি? মানে হচ্ছে পরীক্ষা হলে এমন কিছু সৃজনশীল থাকে যাতে অনেক কন্টেন্ট তোমাকে অ্যাড করতে হয়, অনেক লাইন লিখতে হয়। তুমি প্রশ্ন দেখলেই বুঝবা বা প্রশ্নটা পড়লেই বুঝবা, তুমি নিজেই জানো কোনগুলোতে বেশি লিখতে হয়, কোনগুলোতে কম লিখেও ওই টপিকটার আর লেখাই নাই, আর কোনো লাইনই নাই আসলে বইয়ে। ওই সৃজনশীলগুলো যদি তুমি চয়েস করতে পারো, তুমি দেখবা পরীক্ষা হলে আসলে তোমাকে কম লিখতে হবে। অনেকে আছে তুমি দেখবা এক একটা সৃজনশীলের 2 পৃষ্ঠা লিখো মন ভরে না, এমন কিছু প্রশ্ন হয়, 3 পৃষ্ঠা লিখো মন ভরে না, শেষ হয় না আসলে কনটেক্সট, তোমাকে তো লিখতেই হবে। আবার কিছু কিছু আছে 1-2 পৃষ্ঠার বেশি, ওইটার কন্টেন্ট বইয়েই নাই, তুমি বানায় আর কি লিখবা, টিচারও জানে সেটা। তাই সৃজনশীল চয়েসের ক্ষেত্রেও তোমাকে একটু সিলেক্টিভ হতে হবে, একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, যাতে করে তুমি তোমার সময়টা বাঁচাতে পারো। সো এই 7টা টিপস তোমার জীবনে যদি ইম্প্যাক্ট ফেলে থাকে, এই ভিডিওতে একটা রিয়েক্ট দিয়ে এটা শেয়ার করে রেখে দাও, তোমার অনেক কাজে দিবে, তোমার অনেক ফ্রেন্ডের কাজে দিবে। এইচএসসির বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও পরীক্ষার। এবং 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 যাদের এই ভিডিও আরও দরকার এই টাইপের, নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, নাবিল জিকে পেজটা এখনই ফলো করে দাও, আরও ভিডিও পাবা। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। কিন্তু তোমাদের জন্য রয়েছে এক্সাইটিং নিউজ। চলো আমরা সেই এক্সাইটিং নিউজটা একটু জেনে নেই, যারা এইচএসসি 24, 25, 26, 27 সবার জন্য। এইচএসসির পর তোমার টার্গেট যদি থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তোমার সাধারণ জ্ঞান উত্তর করতে হবে। দেখা গিয়েছে যারা সাধারণ জ্ঞানে ভালো করে তারা পরীক্ষার হলে সময় বাঁচিয়ে বাংলা ইংলিশে ভালো করে চান্স পেয়ে যায়। যারা সাধারণ জ্ঞানে ভালো করে তারা কিন্তু তাদের সিরিয়ালটা আগিয়ে বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয় পড়তে পারে। অনেক শিক্ষার্থী সাধারণ জ্ঞানে খারাপ করার কারণে বিশ্ববিদ্যালয়ে চান্সই পায় না। আর সেজন্যই এই রানিং ব্যাচে 24 ব্যাচে আমি 6000 শিক্ষার্থীকে আমার শুধু পেইড ব্যাচেই পড়িয়েছি, 6000 শিক্ষার্থী। আর যারা এইচএসসি 25 ব্যাচ, 26 ব্যাচ এবং 27 ব্যাচ, তোমার জন্য রয়েছে আমার অলরেডি জিকের কোর্স, যেখানে ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে। আমি কয়েকটা ক্লাস নিয়ে ফেলেছি, রানিং ক্লাস চলছে। তাই তোমাদের এই কোর্স সম্পর্কে না বললে তোমরা হয়তো আমার এখানে অন্তর্ভুক্ত হতে পারবে না। এই প্রি অ্যাডমিশন ব্যাচে যারা ভর্তি হবা, এটা কাদের জন্য? এইচএসসি তুমি যদি 24 ব্যাচ হও, ধরো এই বছর পরীক্ষা দিয়েছো, চান্স পাওনি, সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, এই জিকে ব্যাচ তোমার জন্য। এইচএসসি 25 ব্যাচ, এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, এই ব্যাচ তোমার জন্য। এইচএসসি 26 ব্যাচ, যারা পরবর্তী বছর এইচএসসি পরীক্ষা দিয়ে তারপর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমার জন্য। এবং এইচএসসি 27 ব্যাচ তোমাদের জন্য। কারণ এই এক ব্যাচে সাধারণ জ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহিনগর, গুচ্ছ, বিউপি, মেডিকেল, নার্সিং, ডেন্টাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাস্ট, এইচএসটিউ থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের জিকে কভার হয়ে যাবে। মজার ব্যাপার,
তুমি যখন এইচএসসি পরীক্ষার পর বিভিন্ন কোর্সে ভর্তি হবা দেখবা আলাদা করে এক্সাম ব্যাচ থাকে, মডেল টেস্ট ব্যাচ থাকে। আমি আমার জিকে কোর্সে এক ব্যাচেই মডেল টেস্ট, এক্সাম ব্যাচ, সিক্রেট সাজেশন দেখেন যে কমন পড়ে সবকিছু ফ্রিতে দিয়ে দিই, তাহলে তোমার আর কোনো টেনশন নাই। সো এটাতে এখন ডিসকাউন্ট চলছে, তুমি যদি ভর্তি হও তুমি কিন্তু সাম্প্রতিক জিকে, বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে সবগুলো কভার করতে পারবে। দায়িত্ব আমার তোমার জিকেতে ভালো করানো। এবং আমার জিকে কোর্স থেকে এই 24-এর ব্যাচে কোন কোন জায়গায় কয়টা কমন পড়ছে আমার এই নাবিল জিকে পেজের তুমি জাস্ট ফিচার্ড অংশে দেখো, আমি যুক্ত করে দিয়েছি কোন ক্লাস থেকে কোনটা কোনটা কমন পড়েছে। তোমার যেই কোনো বিশ্ববিদ্যালয় টার্গেট হোক তুমি দেখে তারপর ভর্তি হও। কারা কারা চান্স পেয়েছে সেই ভিডিওগুলো, সেই রিভিউগুলো আমার পেজে দেওয়া আছে, তারপর ভর্তি হও। সো যারা এসেছে 25, 24, 26, 27 জিকেতে ভালো করতে চাও, কমন পেতে চাও, প্রস্তুতি নিতে চাও, তারা এখনই নাবিল জিকে ফেসবুক পেজে নক দিয়ে ফেলো। কোথায় দিতে হবে? এই নাবিল জিকে ফেসবুক পেজে বলো যে ভাই আপনার জিকে কোর্সে ভর্তি হতে চাই, তোমাকে ভর্তি করে নেওয়া হবে। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পেজেই, এই ইউটিউব চ্যানেলেই সাবস্ক্রাইব করে দিও, ফলো দিয়ে দিও, শেয়ার করে রেখো। এই ভিডিওটা অনেকের কাজে লাগবে।